প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা ভবিষ্যতে আর হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, তফসিলের পর যে কোনো ঘটনায় নির্বাচন সম্পর্কিত। আর ওসমান হাদিকে গুলির ঘটনায় গোয়েন্দা তৎপরতা কম ছিল বলেও জানান তিনি। এদিন তিন বাহিনী প্রধান ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তারের প্রতিবেদন। প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। আলোচনা হয় তফসিল ঘোষণার পর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। দুপুরে স্বরাষ্ট্র সচিব, বিজিবি আনসার প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দ্বিতীয় দফায় বৈঠক করে ইসি। বৈঠক শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা নির্বাচনের সাথে সম্পর্কযুক্ত ও ভবিষ্যতে এমনটা যেন না হয় সেই ব্যবস্থা নেবে ইসি। একটা জাতীয় শোকের সময়, যখন সবাই আমরা শোকে মুহ্যমান এবং সেখানে স্বাভাবিকভাবে ক্ষোভ প্রকাশের জন্য মানুষজন জড়ো হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করছিলেন, এর বা ছায়ায় এইটাকে ব্যবহার করে স্বার্থান্বেষী কিছু লোক এই ঘটনাগুলো ঘটিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ওভার পাওয়ার করে। এই সুযোগ আর দেওয়া হবে না। ওসমান হাদির উপর হামলার ঘটনায় গোয়েন্দা বাহিনীর তৎপরতার অভাব ছিল বলে দাবি করেন তিনি। তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে শহীদ ওসমান হাদির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, আগে থেকে যতটুকু তথ্য জানা দরকার ছিল বা আমরা আশা করি সেটা কেন পারা গেল না, সেটা নিরূপণের নিরিখে ভবিষ্যতে এই ধরনের যে কোনো ধরনের সম্ভাবনা নাকচ করতে বা কমাতে, এই ধরনের প্রবণতা রোধ করতে যা যা ধরনের কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার তারা যেন সেগুলো নেন। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। আর নির্বাচনের আগে 1 লক্ষ সেনা মোতায়েন হবে। যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতেও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে। সামনে কঠিন সময়ে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন বলেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। বগুড়ায় এক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরো বলেন, স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে দেশ, পরবর্তী কাজ দেশ গড়া। ৯১ সালে যখন সরকার গঠন করেছিলেন, তখনও স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করে ধীরে ধীরে ধ্বংসের কিনারা থেকে উন্নয়নের পথে দেশকে নেওয়া হয়েছিল। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। গণতন্ত্র বিনির্মাণের জন্য প্রয়োজনীয় সব প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে চায় বিএনপি। রোববার সম্পাদকদের সাথে মতবিনিময়ে এমনটা বলেন দলটির নেতারা। সালাউদ্দিন আহমদ বলেন, 2 পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল। আর সম্পাদকরা বলেন, এমন সরকার দরকার যারা সকল সমালোচনা মেনে নেবে। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও টেলিভিশনের বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। সভায় সম্পাদকরা বলেন, গণমাধ্যমকে মুক্তভাবে মত প্রকাশ করতে দিতে হবে। ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আপনার আমি সমালোচনা করব সেইটার স্বাধীনতা। সাংবাদিকদের দায়িত্ব সমালোচনা করা, ঠিক আছে, কিন্তু প্রশংসা করাও তাদের দায়িত্ব, এটা আমার মনে রাখতে হবে। যদি বিএনপি সরকার গঠন করে, যদি তারেক রহমানই প্রধানমন্ত্রী হন, তাহলে কিন্তু একটা জাতীয় ঐক্য সমঝোতার পরিবেশ তৈরি করার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের উপর হামলার ঘটনার নিন্দা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীকে বলার পরেও শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্ড করেছে। সেটা কেন? কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব? এই জনগণ দিবে।
তাদের নির্ধারণ করার জন্য যাদের দায়িত্ব, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। বিএনপি নেতারা জানান, গণতান্ত্রিক বিনির্মাণের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চায় বিএনপি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে সব সময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করে। সবকিছু মিলেই তো একটা গণতান্ত্রিক সমাজ, এবং এই সমাজের জন্যই তো আমাদের এত রক্ত দিতে হয়েছে, আমাদেরকে এত কষ্ট করতে হয়েছে। সবগুলোই তো হচ্ছে অধিকারের প্রশ্ন, অর্থাৎ যেটার মূল বিষয়টি হচ্ছে গণতন্ত্র। নেতারা আরও বলেন, সত্যিকার গণতান্ত্রিক সমাজ ফিরিয়ে আনতে সকলের মত প্রকাশের অধিকারের কোনো বিকল্প নেই। গণতন্ত্র না থাকলেই তো অধিকারহীন, অধিকার হারা হতে হয়। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশে কূটনৈতিক এবং অন্যান্য মিশনগুলোর যথেষ্ট নিরাপত্তা দেবে ভারত। তার এখনই মিশন ছোট করার চিন্তা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও বলেছেন, ময়মনসিংহে হিন্দু নাগরিক হত্যা নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করছে বাংলাদেশ। নূর নবী সরকারের রিপোর্ট। ভারতের ত্রিপুরার পর দেশটির রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদ করেছে দেশটির কিছু নাগরিক। দিল্লির এই প্রতিবাদ আটকাতে ভারত রীতি মানেনি দাবি ঢাকার, আর এজন্য দেশটিতে বসবাসরত কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে বাংলাদেশের। এসব বিষয়ে সাংবাদিকরা জানতে চান পররাষ্ট্র উপদেষ্টার কাছে। তিনি জানান, এখনই মিশন ছোট করার চিন্তা নেই, নিরাপত্তা নিশ্চিতে ভারতকে বলা হয়েছে। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। ঠিক আছে, দেখুন এটা কিন্তু শুধু এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে এসছে দুটো স্লোগান দিয়েছে তা না, এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, দুজন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু বিফ আপ করাটা সত্যিকারই ওই দেশের দায়িত্ব। সাংবাদিকরা প্রশ্ন করেন ময়মনসিংহে নাগরিক পুড়িয়ে হত্যার পর ভারতের বিবৃতি নিয়ে। জবাবে তৌহিদ হোসেন বলেন, ভারতের বক্তব্যের সাথে বাংলাদেশ একমত নয়। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয়। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। তো এই ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে, অন্যদেরও উচিত সেরকম ব্যবস্থা নেওয়া। কাজেই এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। ভারতে মিশনগুলোর পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছে ঢাকা, জানান পররাষ্ট্র উপদেষ্টা। নূর নবী সরকার, ৭১, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই এবং সে যে দেশের বাইরে চলে গেছে এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে জানানো হয়, ফয়সালের শেষ অবস্থান নিয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে বিভিন্ন বাহিনী এবং গোয়েন্দা সংস্থা কাজ করছে। বর্ডার পার হয়ে চলে গেছে কিনা এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য, আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। রাত 9টার দিকে আমরা নিশ্চিত হতে পারি যে 9টা 9:30টার দিকে যে বিভিন্ন সিসি ফুটেজ ক্যামেরা, তারপরে অন্য স্টিল কিছু ছবি পাই আমরা। তাকে যে আসামি শুটার যে উনি হচ্ছে ফয়সাল করিম মাসুদ, ওর এলাইস রাহুল আর কি। তো ওনাকে শনাক্ত করার পরে তারপরে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা এবং পরবর্তী ঘটনা প্রবাহ রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে তা নিয়ে নানা আলোচনা চলছে। শিক্ষার্থীরা বলছেন, বিদেশি শক্তির প্রভাব খাটিয়ে রাজনীতি করার চেষ্টা আর সহজ হবে না। আর বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেলে বিদেশি নির্ভরশীলতা কেটে যাবে। সুফিয়ান ফারাবির প্রতিবেদনে বিস্তারিত।
বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের প্রভাব নতুন নয়। জুলাই অভ্যুত্থানের পর বড় প্রতিবেশীর বিরুদ্ধে হরহামেশাই স্লোগান দিচ্ছেন তরুণরা। পরে এই স্লোগানের আইকনিক চরিত্রে রূপ নেয় শরীফ ওসমান হাদী। আততায়ীর গুলিতে মারা যাওয়ার পর তার জানাজায় ঐতিহাসিক জনস্রোত দেখেছে বিশ্ববাসী। ওসমান হাদীর আত্মত্যাগের পর আধিপত্য ও সাম্রাজ্যবাদ বিরোধী এই মনোভাব আরও চাঙ্গা হয়েছে, এমনটা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। আমরা আশা রাখি যে এনসিপি আছে, যে জাতীয়তাবাদী দল বিএনপি আছে, তাছাড়াও আরও যে দলগুলো আছে রাজনৈতিক দল, আমরা আশা রাখি যে তারা হাদীর যে উদ্দেশ্যগুলো ছিল কম বেশি ফুটিয়ে তুলবে তারা আর কি। অন্য দল করতে চাইলেও আর সুযোগ আমরা দিব না, কারণ ছাত্র জনতা যেভাবে লড়াই করেছে, আমরা সার্বভৌমত্বকে লড়াই করতে গিয়ে যদি জীবন দিতে হয় আমরা সেভাবেই দিব। রাষ্ট্র পরিচালনায় বাস্তবতা কি ভিন্ন তরুণদের চাওয়ার সাথে, সেখানেও কৌশল পরিবর্তনের ইঙ্গিত দেখছেন এই বিশ্লেষক। ভারতের মদত ছাড়া, ভারতের সহযোগিতা ছাড়া ক্ষমতা থাকা সম্ভব না, এটা একেবারেই একটা নির্মম সত্য কথা বটে। তবে আপনি কতটা ছাড় দিবেন? আপনি কি আপনার গায়ের জামা খুলে দেবেন? আপনি কি মানে একেবারেই নগ্ন হয়ে যাবেন সমর্থনের জন্য? নাকি জিয়াউর রহমানের মতো শক্তি, সামর্থ্য, সাহস, ধারণা দেখে দেখে আপনি আত্মস্থ করতে চাইবেন নিজের শক্তিকে? ১.৫ দশক ধরে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। আধিপত্যবাদ মোকাবেলায় যা জরুরি বলেও মত রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষকের। এখন যে তরুণরা যে কথাটা বলছে যে আমরা আসলে অন্য কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল হতে চাই না, আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব সেটিকে রক্ষা করতে হবে। এখন যেহেতু আমরা গত 15-16 বছরে অন্য রাষ্ট্রগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম, ফলে এখনকার যে তরুণ প্রজন্ম যারা বিপ্লব ঘটিয়েছে, বিপ্লব পরবর্তী সময়ে তারা সার্বভৌমত্বটাকে এভাবেই দেখছে যে আগামী দিনে যারাই নির্বাচিত হবে অথবা যারাই বিরোধী দলে থাকবে, মানে সরকারের প্রক্রিয়ায় যারা থাকবে, তারা যেন কোনোভাবেই অন্য কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে না পড়ে। নির্বাচিত সরকারগুলোর অন্য দেশের উপর নির্ভরশীলতার প্রয়োজন যেমন থাকে না, একইভাবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে পারে বলে মত দেন তিনি। সুষ্ঠু নির্বাচন, সেই বৈশিষ্ট্যগুলো সেই নির্বাচনের মধ্যে ছিল না, ফলে আমরা অন্য রাষ্ট্রগুলোর অন্য শক্তির উপর আমরা নির্ভরশীল হয়ে পড়েছিলাম। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া ৬ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়। আর বেলা ২:৩০টায় জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয় খালেদা জিয়ার পক্ষে। আবু সাইদের প্রতিবেদন। রবিবার দুপুর 12:30টার দিকে বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে যান জেলা বিএনপির শীর্ষ নেতারা। পরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে বগুড়া ৬ আসনের প্রার্থী হিসাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। মনোনয়ন তোলার পর জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা গণমাধ্যমকে জানান, ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর নির্বাচনী এলাকায় আসবেন তারেক রহমান। তার নির্দেশেই মনোনয়ন ফর্ম নেওয়া হয়েছে। আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। ইতিমধ্যেই বিএনপি থেকে বগুড়া সদর ৬ আসন থেকে তিনি নির্বাচন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সেজন্য আমরা বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত, গর্বিত। পরে দুপুর ২:৩০টার পর আগামী নির্বাচনে বগুড়া ৭ আসনের প্রার্থী হিসাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য মনোনয়ন তোলা হয়। তার পক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। আলোচনা অন্তে আমরা কখন এটা কোথায় জমা দিব এই কথাটি পূর্ব থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মনোনয়ন ফর্ম নিতে নির্বাচন অফিসে যান দলের নেতাকর্মীরা। এ সময় তারা জানান, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দেশ গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তারেক রহমান আসবে না, নির্বাচনে আসবে না, নির্বাচন করবে না, নির্বাচন হবে না, এগুলো আসলে প্রোপাগান্ডা ছাড়া আর কিছু না। নির্বাচনটা শুধু বিএনপির জন্য নয়, বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষের জন্য, সকল দলমতের জন্য। সাধারণ জনগণ যারা, তারা অধীর আগ্রহে আছে কবে এই 12ই ফেব্রুয়ারি আসবে, কবে ম্যাডামের জন্য তারা ভোট দিবে। বিএনপির নেতাকর্মীরা আরো জানান, দেশের নির্বাচনী ট্রেন্ড এগিয়ে চলছে। এখন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রস্তুত বিএনপি। এস এম আবু সাইদ, ৭১,
বগুড়া। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে মানববন্ধন করেছে পদপ্রত্যাশী কর্মীরা। রোববার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পদপ্রত্যাশী ছাত্র নেতারা বলেন, বিগত 17 বছর ছাত্রদলের নেতৃত্বে দেশ ও জনগণের অধিকারের জন্য আন্দোলন করে এখন নিজেদের অধিকার ও পরিচয় হারিয়ে গেছে। 1 বছর আগে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের মাত্র 16 সদস্যের কমিটি হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হচ্ছে না। পদপ্রত্যাশী ছাত্র নেতাদের অভিযোগ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গেল নভেম্বর মাসে 1 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ দিলেও তা মানা হয়নি। আমরা আমাদের পরিচয়টা নিশ্চিত করতে চাই, আপনারা অবশ্যই আমাদের পরিচয়টা নিশ্চিত করবেন, কারণ ছাত্র দলে একটা ক্রাইটেরিয়া সীমাবদ্ধতা থাকে, অন্য দলের না থাকলেও আমরা একটা সময়ের পরে কিন্তু আমরা চাইলেও ছাত্র দল করতে পারবো না। আমাদের মহানগর ছাত্রদল কার ইশারায় চলতেছে আমরা জানি না। যে জায়গায় অ্যাক্টিং চেয়ারম্যান সরাসরি বলে দিচ্ছে কমিটি দেওয়ার জন্য, কিন্তু মহানগর ছাত্রদল এখনও কমিটি দিবে তো দূরে থাক, তারা এখনও সেন্ট্রাল দপ্তরের কার্যালয়ে আমাদের ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি তারা এখনও জমাই দেয়নি। মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এ.কে খন্দকার বীর উত্তমের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধানরা। রোববার তার জানাজা ঢাকা সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে তার জানাজা অনুষ্ঠিত হয়। এখানে মহান মুক্তিযুদ্ধে তার বীরত্ব গাঁথা তুলে ধরা হয়। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। 1971 সাল সারা দেশেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলার জনগণ। চলছে মহান মুক্তিযুদ্ধ। সে সময় পাকিস্তান বিমান বাহিনীর পূর্ব পাকিস্তান কমান্ডের উপপ্রধান এ.কে খন্দকার পদ থেকে অব্যাহতি দিয়ে যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। দায়িত্ব নেন মুক্তিযুদ্ধের উপপ্রধানের। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 16 ডিসেম্বর জাতি বিজয়ের সন্নিকটে রেসকোর্স ময়দানে পাক বাহিনী আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে। সেখানে উপপ্রধান হিসাবে উপস্থিত ছিলেন এ.কে খন্দকার। এই সূর্য সন্তান মারা যান শনিবারে। তার জানাজা অনুষ্ঠিত হয় রবিবার দুপুরে ঢাকা সেনানিবাসে। তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয় সামরিক শ্রদ্ধাও। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধানরা। সে সময় তুলে ধরা হয় এই মহান বীরের জন্মবৃত্তান্ত। মাত্র 9 জন কর্মকর্তা, 57 জন বিমান সেনা ও 3টি বিমান দ্বারা বাংলাদেশ বিমান বাহিনীর নিউক্লিয়াস কিলো ফ্লাইট প্রতিষ্ঠা করেন, যা 1971 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আকাশ যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতার পটভূমি রচনায় মুখ্য ভূমিকা পালন করে। পরিবারের পক্ষে কথা বলেন তার বড় ছেলে। আমার বাবা যদি কাউকে কোনোদিন মনে আঘাত দিয়ে থাকেন, প্লিজ ওনাকে মাফ করে দেবেন। আর কেউ যদি আব্বার কাছে কিছু পাওনা থাকে, নিশ্চয়ই আমাকে, আমার বোনকে মাতুনা ও আমার ভাই আরেফকে আপনি যোগাযোগ করবেন। পরে অনুষ্ঠিত হয় জানাজা। জানাজা শেষে তাকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধানরা। মোহন ইসলাম, 71, ঢাকা। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিক সহ 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য নতুন তারিখ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রোববার ট্রাইব্যুনাল জানায় এ বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী 23 ডিসেম্বর। ওদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 4 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ 24 ডিসেম্বর ঠিক করেছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের অভিযোগ ওঠে বারবার। প্রসিকিউশনের দাবি, ওই সময় র্যাব পরিচালিত টিএফআই সেলে বহু মানুষকে গুম করে নির্যাতন চালানো হয়। ওই ঘটনায় দায়ের করা একটি মামলায় অভিযোগ গঠনের তারিখ নির্ধারিত ছিল আজ। মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিক, সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনকে আসামি করা হয়েছে। তবে এদিন আসামিপক্ষ আরও সময় চেয়ে আবেদন করে। ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশের জন্য পরবর্তী তারিখ দিয়েছেন 23 ডিসেম্বর। আমি কোর্টে প্রেয়ার করেছি যে এই আসামিরা নির্দোষ, তাদেরকে ডিসচার্জ করা হোক অ্যাট দিস স্টেজ। এবং আমি বলেছি যে আজকে যে চার্জ ফ্রেমিংয়ের যে ডেট ছিল, আমার ডিসচার্জ অ্যাপ্লিকেশন কেয়ারফুল কনসিডারেশনের পর
যেন চার্জ ফ্রেমিংয়ের ডেট শিফট করে নতুন ডেট দেওয়া হয়। এখানে সেনাবাহিনীর কোনো বিচারিক কোনো কার্যক্রম নেই। বিষয়টি হচ্ছে যে কর্মকর্তারা পোস্টিংয়ে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কর্মরত ছিলেন কিংবা অন্য একটি মামলায় যারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইতে কর্মরত ছিলেন, তারা কেউই সেনাবাহিনীর কর্মকর্তা সেখানে ছিলেন না। তারা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে, এবং তারা সেখানে ইউনিফর্মও পরতেন না। আপনারা অপরাধীকে তার প্রকৃত পরিচয়ের আলোকেই তারাকে অ্যাড্রেস করবেন এবং সেনাবাহিনীর কথাটা বলা হবে না। এদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম, রাফাত বিন আলম ও 2 পুলিশ কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য 24 ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ওনাদের বিরুদ্ধে অলরেডি কোর্ট অফ ইনকোয়ারি একটা হয়েছে, আর্মি এবং বিজিবি অলরেডি একটা ইনকোয়ারি করেছে। সেই ইনকোয়ারিতে ওখানে দেখা গেছে যে ওনাদের গুলিতে অথবা ওনাদের কার্যক্রমের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি জুলাই মাসের 18 এবং 19 তারিখে হয় নাই। তার মানে হচ্ছে 28 জন মানুষ ওনাদের গুলিতে মারা যায় নাই। এদিন শতাধিক গুম ও হত্যা মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করার কথা থাকলেও তা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। পরে তাকে 23 ডিসেম্বর হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। এছাড়া আশুলিয়ায় 7 জনকে হত্যা ও মরদেহ পোড়ানো মামলায় সাক্ষ্য গ্রহণ ও জেরা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। মাইনুল মারুফ, 71, ঢাকা। দেশ জুড়ে চলছে নির্বাচনী আমেজ, আর নির্বাচন নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। এই আলাপে পিছিয়ে নেই পটুয়াখালীর রাঙাবালির নারীরা। তবে এবার তারা শুধু প্রতিশ্রুতি নয়, চান বাস্তবায়ন। নদী ও সাগর পাড়ের কঠিন বাস্তবতায় প্রতিদিনের সংগ্রামের মাঝেই তারা স্বপ্ন দেখছেন বদলে যাওয়া এক ভবিষ্যতের। রাঙাবালির নারীদের নির্বাচনী ভাবনার কথা জানবো কামরুল হাসানের প্রতিবেদনে। নির্বাচন মানেই উৎসব, আর এই উৎসবে পুরুষদের পাশাপাশি সামিল হতে চান নারীরাও। পটুয়াখালীর রাঙাবালির নারী ভোটাররাও চান নিরাপদ পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে, চান মত প্রকাশের স্বাধীনতা। আমার লাইফে আমি কখনো ভোট দেইনি, তো এবারে যেন ভোট দিতে পারি এবং সুষ্ঠু সুন্দরভাবে ভোট হয়, তো পছন্দের যে প্রার্থী থাকে তাকে যেন ভোট দিতে পারে। ছেলেদের কোটা বেশি, মেয়েদের কম, আর সেই ভোটটা যেন না থাকে, অর্থাৎ নারীদের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ। এখানকার নারী ভোটারদের প্রত্যাশা শুধু প্রতিশ্রুতি নয়, এলাকার বাস্তব সমস্যার সমাধানই হোক নির্বাচনের মূল অঙ্গীকার। পাশাপাশি সামাজিক সমস্যার বিরুদ্ধে আগামী সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। নারী যখন বাবার বাড়িতে থাকে, বাবারা চায় তাদের মতামত প্রতিষ্ঠা করতে যে তুমি এখানে ভোট দেবা। আবার যখন নারী স্বামী সংসারে থাকে তখনও তারা তাদের মত প্রতিষ্ঠা করতে চায়। আমরা চাই যে বাবা স্বামী তাদের ঊর্ধ্বে থেকে নারীরা যেন তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারে। নারী নির্যাতন, বাল্যবিবাহ, নারী সহিংসতা বন্ধ করার ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবে এবং আইনের প্রয়োগ কঠোর করবে। নির্বাচন নিয়ে আগ্রহী শিক্ষার্থী ও নতুন ভোটাররাও। নারীদের শিক্ষার হার বাড়াতে শতভাগ শিক্ষাবৃত্তি বাস্তবায়নের দাবি তাদের। পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ শেষে উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান তারা। নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের কাছে আমার আকুল আবেদন, নারী যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সে ব্যবস্থা করা হোক। বাল্যবিবাহ বন্ধ, যৌতুক বন্ধ, নারীদের প্রতি অত্যাচার বন্ধ এবং নারীদের শিক্ষার মান উন্নয়নের জোর দাবি জানাচ্ছে। এমন একজন সরকার চাই যে আমাদের দেশের উন্নয়ন করবে, আমাদের রাঙাবালির উন্নয়ন করবে। যেমন আমাদের এখানে স্বাস্থ্য কমপ্লেক্স নাই। নারী পুরুষের বৈষম্যের কারণে তারা যেন কোনো নিজেদেরকে ছোট না মনে করে, এই বিষয়ে যেন সরকার ভূমিকা পালন করে। তবে শুধু শিক্ষা নয়, নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিও জানিয়েছেন অনেকে। পাশাপাশি নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং উপকূল সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি নারীদের। আমরা আর প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আমরা বাস্তব প্রতিফলন চাই। যেমন রাঙ্গাবালিতে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নেই। নির্বাচন আইলে সবাই আমাকে ধারে আইয়ে কয় আমাকে ভোট দেন, এমনি করে ভেরিফাই করে দিমু, এইটা দিমু ওইটা দিমু। আসলে নির্বাচন সরিয়ে গেলে আমাকে কেউই দেয় না। রাঙাবালি উপজেলায় এবার ভোট দেবেন 96,109 জন ভোটার। এর মধ্যে নারী ভোটার সংখ্যা 47,759 জন। কামরুল হাসান, 71, রাঙাবালি, পটুয়াখালী। রাজধানীতে শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ভোরে নগরবাসী বাড়তি শীত অনুভব করেছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী আগামী 3 থেকে 4 দিন কুয়াশা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন মামুন হুসাইন। পৌষের শুরুতেই জেঁকে বসতে শুরু করেছে শীত। সারা দেশের মতো রাজধানীতেও কুয়াশার সঙ্গে সঙ্গে বাড়ছে হিমেল হাওয়া। এর সাথে শুরু হয়েছে রাজধানীবাসীর শীতের প্রস্তুতি। আগে থেকে একটু শীতটা বেশি ফিল করতেছি। শীতের সিজন যেহেতু চলতেছে, ক্রমান্বয়ে শীত বাড়তেছে। এবার একটু শীত পড়ছে, 2-1 দিনের থেকে শীত একটু পড়ছে। বিকাল টাইমে একটু ঠান্ডাটা বেশি লাগে, গ্রামে তো আরো বেশি আছে। শীত যত পড়বে আমাদের পোশাকে তত সিল হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে বর্তমানে ঢাকার বাতাসের গতিবেগ উত্তর বা উত্তর পশ্চিম দিকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার। ফলে রাজধানীতে বাড়তি শীত দেখা দিয়েছে। গতকাল থেকে আজকের তাপমাত্রা কিছুটা কমেছে, কারণ দেশের উত্তর অঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল মধ্য অঞ্চলে ঘন কুয়াশা ছিল। এই ঘন কুয়াশার কারণে দিনেও রাতের তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজ 1 থেকে 2 ডিগ্রি কমে গেছে ঢাকাতেও। তিনি জানান আগামী 3 থেকে 4 দিন ঢাকায় কুয়াশা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আপাতত ওই রকম বেশি কমবে না, হয়তো আগামীকাল যেহেতু ঘন কুয়াশা আগামীকাল পরশুও থাকবে, সেক্ষেত্রে কুয়াশার কারণে হয়তো তাপমাত্রা আর একটু কমবে। রাতের তাপমাত্রা ওই রকম কমবে না, হয়তো এখন যেটা আছে আপনার তার থেকে হয়তো 1 ডিগ্রি মতো কমতে পারে। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে, সেখানে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মামুন হুসাইন, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।